সবাইকে শুভেচ্ছা, স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ছুটির রাতে লাইভ। প্রিয় দর্শক, বিদ্রোহের আগুন, প্রেমের কোমলতার, মানবতার অটল উচ্চারণ, এই তিনের এক অনন্য সমন্বয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তার শব্দে যেমন প্রতিবাদ, তেমনি আছে সুরের মাধুর্য, যা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিয়েছে সাহস ও ভালোবাসার বার্তা। আজ আমরা গভীর শ্রদ্ধা আর অনুভবের জায়গা থেকে স্মরণ করব মহানী কবিকে। এই উপলক্ষে আমাদের স্টুডিওতে আছেন দেশের বরেণ্য সাহিত্যিক, ঔপন্যাসিক, নজরুল গবেষক এবং দৈনিক খবরের কাগজের সম্পাদক আমাদের শ্রদ্ধেয় মোস্তফা কামাল স্যার। থ্যাংক ইউ। তারপরে রয়েছেন সভাপতি ছায়ানট কলকাতা এবং বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী সমৃত মল্লিক। নমস্কার। তবলা থাকবেন সঞ্জয় দা, গিটার থাকবেন শামু ভাই এবং সজীব ভাই থাকবেন কিবোর্ডে। আর প্রত্যেকে স্বাগত জানাই। স্যার কেমন আছেন? ভালো আছি। আমি আজকে একটু নার্ভাস, আপনাদেরকে পেয়ে আসলে কি বলবো বুঝতে পারছি না, একটু ক্ষমা করবেন আসলে যদি ভুল ত্রুটি হয়ে যায়। আসলে স্যার একটু শুরুর প্রশ্নটা একটু আপনাকে করতে চাই, সেটা হচ্ছে যে আমরা অনেকটা অদেখা নজরুল, এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। সভাপতি কবিকে আমরা বিদ্রোহী কবি, জাতীয় কবি হিসেবে ধারণ করি, কিন্তু তার এমন কি অন্য কোনো পরিচয় আছে যেটা আসলে সমানভাবে আলোচনা আসা উচিত ছিল বা আলোচনা কখনো আসেনি? যদি একটু আলোকপাত করতেন। ধন্যবাদ। আসলে এইটা মানে উনি যে প্রেমের কবি বা প্রেমিক কবি এবং তার অসংখ্য গান, অসংখ্য কবিতা আছে প্রেমের, সেই দিকটা আমরা আলোকপাত করিনি। আমি একটা উপন্যাস লিখেছিলাম দেবখোপায় তারার ফুল। মূলত এটাই ছিল যে আমরা একজন বিদ্রোহী কবি হিসাবে জানি তাকে, কিন্তু তার যে সাম্যের কবি, প্রেমিক কবি বা মানবতার কবি, সেই জায়গাটায় আলোকপাত করা হয়নি। শুধু বিদ্রোহী একটা অনেক ক্ষেত্রে বলা যেতে পারে যে তাকে এককেন্দ্রিক করে ফেলা হয়েছে। তার যে বহুমাত্রিকতা, তার যে বৈচিত্র্য, মানে তার লেখনীতে, তার গানে, তার কবিতায়, তার গল্প, উপন্যাসে, সব কিছুতে, এবং তার যে ভার্সেটাইলিটি, মানে যে একজন কবির, সেই জায়গাগুলি আমরা ওইভাবে করি না। তার বিদ্রোহী একটা মানে একটা মাইল ফলক কবিতা, এবং 100 বছর এটা পার করেছে, উত্তীর্ণ করেছে ইতিমধ্যেই। এবং যে কোনো রচনা এটা যদি 100 বর্ষ উত্তীর্ণ করে সেটা কালজয়ী বলি আমরা। এবং নজরুলের অসংখ্য লেখা, সাম্যবাদী বা বিদ্রোহী, এরকম অসংখ্য লেখাই মানে কালজয়ী, সেটা আমরা করতে পারি। বিশেষ করে আমরা যদি দেখি তার প্রেমের মানে দিকটা, আপনি দেখবেন অসংখ্য গান এত চমৎকারভাবে, এত শব্দচয়ন তার মধ্যে, মানে তার প্রেমিকার প্রতি যে আপনি মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল, এই যে কল্পনা শক্তি, আপনি চিন্তা করেন যে তারার ফুল তিনি প্রিয়ার খোপায় দেবেন, এই চিন্তা করাটা এবং এই জিনিসগুলি যে আলোচনায় আসা, সেই জায়গাটা আমরা খুবই মিস করি, যে আমরা করি না বা ওই আলোচনাগুলি হয় না। আমরা শুধু বিদ্রোহী দিয়েই কি কবিকে চিনবো? তো তার তো অনেক কাজ আছে। আরেকটু জানতে চাই, বহুকাল যাবত আপনি গবেষণায় নিয়োজিত আছেন, তার কি এমন কোনো অপ্রকাশিত লেখা বা কোনো গান আছে যেটা আসলে মেইন স্ট্রিমে আসেনি, যদি একটু বলতেন আমাকে? উনি তো কয়েক হাজার গান লিখেছেন, প্রায় 3,500 বা এরকম। তো এত সব গান তো আসলে গাওয়া হয় না। অনেক সময় আমরা পরিচিত গানগুলোই শুনতে পছন্দ করি, কিন্তু তার ইসলামী গান, তার শ্যামা সঙ্গীত, মানে এত চমৎকার শ্যামা সঙ্গীত আছে আমরা চিন্তাই করা যায়নি। আমরা ইসলামী গান প্রথমে নজরুল লিখলেন এবং অসংখ্য গান। আপনি ধরেন রোজায়, আমরা রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ, তো এই যে মানে এই গানটা শুনলেই মনে হয় যে রমজান এসে গেল, তাই না, বা ঈদ এসে গেল। এবং আপনি দেখবেন যে এটা মানে এত বেশি, এবং এইটাকে অন্য কেউ যে রিপ্লেস করবে সেই এখন পর্যন্ত আসেনি, তাই না? তারপরে দেখেন শ্যামা সঙ্গীত, তার শাশুড়ি বলেছিলেন যে এই নজরুল তো তাকে মানে তার ডাকনাম ছিল, তার ডাকনামে ডাকতেন, আমি এই মুহূর্তে বলে গেছি। তো তাকে বললেন যে না, তার শাশুড়ি আরেকটা নামে ডাকতেন। যাই হোক, তাকে বললো যে তুমি এত ইসলামী গান গাও, তুমি শ্যামা সঙ্গীত লিখতে পারো না? তখন আবার উনি শ্যামা সঙ্গীত লেখা শুরু করলেন, এবং সেটাও ওই সময়কালে এত বেশি পপুলার হয়েছিল যে অনেকে ভাবেই নেয় যে উনি এত বেশি ভালো শ্যামা সঙ্গীত লিখতে পারেন। তো এইরকম তার যে মানে যেখানেই উনি হাত দিয়েছেন সেখানেই যেন সোনা ফলেছে, এরকম আর কি। তো আমরা আসলেই তার যে মানে অলৌকিক ক্ষমতা, তার যে মানে ঐশ্বরিক ক্ষমতা, এটা মানে চিন্তার বাইরে। আমরা আসলে তার এই যে শব্দচয়ন, আপনি চিন্তা করেন যে এই শব্দগুলি উনি কোথায় পেলেন। আমরা একজন নজরুলকে দেখি তিনি মানে ম্যাট্রিক পাসও না, মানে আমরা যদি ওইভাবে চিন্তা করি, কিন্তু তার জ্ঞানের পরিধি,
মানে একটা মহাসাগরের সমান, তাই না? আমরা তার যে এত, আমরা তো মনে করি যে উনি পড়াশোনা করতে পারেননি, উনি ঠিকমতো স্কুলে যেতে পারেননি, তার যেতে 10 পর্যন্ত যে পড়াশোনা করছেন, আপনি দেখেন সেখানেও কত রকম বাধা বিপত্তি, কত এবং আমি আমার জীবনের কথা যদি বলি যে আমার পুরো সব কিছুর সঙ্গে নজরুলের একটা আছে, যে আমি ইন্সপায়ার্ড নানাভাবে, এবং আমার চেতনায় নজরুল। আমি যে এখন পত্রিকাটা করি, আপনি দেখবেন যে আমরা সেখানেও এই নজরুলের আপনারা পাবেন, যে আমরা সেখানে নজরুলকে নিয়ে বিশেষভাবে কাজ করি। নজরুলের জন্ম জয়ন্তী বা তার মৃত্যুবার্ষিকী, সেখানে আমরা বিশেষ আয়োজনগুলি করি। বা এই যে লাঙল কবিতার লাঙল নিয়ে লাঙল পত্রিকা, তার যে এটা নিয়েও যে শতবর্ষ হয়েছে, আমরা কিন্তু বিশেষ আয়োজন করেছিলাম। তো এরকম, এবং আমাদের যে পত্রিকাটা, যে নজরুল যে পত্রিকা করতেন, যে নিজে সাংবাদিকতা করতেন, সেখানে যে বিপ্লবী একটা চেতনা ছিল, যে ব্রিটিশ বিরোধী আন্দোলন, এবং আপনি দেখবেন যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে নজরুলের যে ভূমিকা, এটা কিন্তু বিশাল। মানে এবং এক রানীর বিরুদ্ধে, মানে রানী আসবেন, মানে সফরে আসবেন, সেখানে একটা কবিতা লেখা হলো, এবং যেই কবিতার জন্য তাকে জেলে যেতে হলো, এবং দীর্ঘদিন তাকে, এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আসবো, তার সাংবাদিকতার এই জায়গাটা একটু স্পর্শ করবো। একটু দিদি আপনার কাছে একটু জানতে চাই, স্বাগতম জানাই আবারও। ধন্যবাদ। বহুদিন পরে দেখলাম আপনাকে বাংলাদেশে। হ্যাঁ, এটা এইবার আসাটা বেশ অনেক দিন পর, প্রায় 2 বছর। স্যার খুব চমৎকারভাবে বলছিলেন, কবির বহুমাত্রিক প্রতিভার কথা বলছিলেন। আসলে একটু আপনার কাছে জানতে চাইবো, আমি আসলে যে এপার বাংলা ওপার বাংলা এইভাবে আসলে ভাগটা করতে চাই না। আমি চাই বলতে কবি আমাদের বাঙালি সত্তার কবি আসলে। একদম। একটু আপনাকে জানতে চাইবো, আপনি সভাপতি ছায়ানট কলকাতা, নতুন প্রজন্মের সাথে আপনার একটা ভালো সংযোগ আছে, তারা আপনার কাছে আপনার সান্নিধ্যে আসতে চায়। তাদের মাঝখানে নজরুলকে জানার একটা স্পৃহা বা যে আগ্রহ, এটা কিরকম লক্ষ্য করেন আসলে? না, জানার আগ্রহ তাদের রয়েছে, এবং আমার মনে হয় যে এটা যারা সিনিয়ররা রয়েছেন তাদেরও কিছুটা দায়িত্ব পালন করা উচিত, এবং তাদের মতো করে, ইয়াং জেনারেশনের মতো করেও আপনাকে কিছু তাদের মতো করে তুলে দেওয়া উচিত, যাতে তারা ঠিকঠাক মতো কমিউনিকেট করতে পারে আর কি। তো সেক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে কিভাবে তাদেরকে আগ্রহী করে তোলা যায় নজরুলের এই সৃষ্টির প্রতি, সেটা অনেক সময় আমরা যেভাবে কাজ করি, যে সারা বছর বিভিন্ন অনুষ্ঠান ইত্যাদি তো রয়েইছে, তার সঙ্গে যেমন নজরুলের স্মৃতি বিজড়িত অনেক জায়গা রয়েছে। বিশেষ করে তার কর্মময় জীবনটা তো অনেকটাই কলকাতায় কেটেছে। বাংলাদেশে উনি বিভিন্ন সময় সফরে এসেছেন ঠিকই, কিন্তু কলকাতায় তার স্মৃতি বিজড়িত অনেক জায়গা রয়েছে, যেগুলো হয়তো কলকাতাবাসীরাও জানেন না। তো সেক্ষেত্রে সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করা, এবং এই যে আপনি বলছেন যে অনেকটা নজরুলকে আমরা ঠিক বিদ্রোহী কবি বা প্রেমিক কবি, চেতনার কবি, মানবতাবাদী কবি, সাম্যবাদী কবি, একাধিক বিশেষণ, কিন্তু তার বাইরে গিয়েও এমন কিছু বিষয়ের প্রতি তার নিজের একটা আগ্রহ ছিল যেগুলো কিন্তু গবেষণার বিষয় হতে পারে। তো আমরা আমাদের একেবারেই খুব ক্ষুদ্র সামর্থ্য, কিন্তু তার মধ্যে থেকেও আমরা চেষ্টা করি যে সেই জায়গাগুলোকে একটু নিজেরাই আবিষ্কার করার, এবং নজরুলকে একটু অন্যভাবে দেখার। কারণ প্রত্যেকটা মানুষের কাছে যদি তার মতো করে আপনি একটু কিছু উপস্থাপন করতে পারেন, তিনি যদি রিলেট করতে পারেন, তাহলে তার কাছে অনেক বেশি সেটা বোধগম্য হয় এবং সহজবোধ্য হয়। হ্যাঁ, তো সেটা আমরা একটু চেষ্টা করি আর কি। আপনার ফেসবুকে বা যেভাবে আপনাকে ফলো করার সৌভাগ্যটা হয় আসলে, সেখানে দেখি যে আপনি অনেক সময় একটু ট্রাভেলারের ভূমিকায় আপনাকে দেখতে পাওয়া যায়, এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন। সম্প্রতি নিমতিতা রাজবাড়িতে গেছিলাম। ওখানে স্মৃতির কিছু আপনার লেখা দেখছিলাম, যে সেখানে স্মৃতি বিজড়িত কিছু বিষয়বস্তু আছে, একটু যদি আলোকপাত করতেন। আমি আসলে মূলত গেছিলাম জঙ্গিপুর, মানে মুর্শিদাবাদে নজরুলের অনেক স্মৃতি আছে আমাদের মুর্শিদাবাদ জেলায়। তো জঙ্গিপুরে মূলত হচ্ছে দাদা ঠাকুরের অন্যতম স্মৃতি রয়েছে, স্মৃতি বিজড়িত স্থান, এবং দাদা ঠাকুরের সঙ্গে নজরুলের একটা ভীষণ গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তো এই যে আপনি বলছিলেন আপনারা কিভাবে কাজ করেন, সেক্ষেত্রে আমরা যেটা করি সবসময়, যে শুধুমাত্র নজরুলকে নিয়েই কথা বলি তা নয়। অনেক সময় নজরুলের সঙ্গে সুকান্ত, নজরুলের সঙ্গে বীরেন্দ্র চট্টোপাধ্যায়, নজরুলের সঙ্গে তার শিক্ষক কুমুদ রঞ্জন মল্লিক, নজরুলের সঙ্গে যতীন্দ্রমোহন বাগচি। এবার আমার গবেষণার বিষয় ছিল নজরুলের সঙ্গে দাদা ঠাকুর। কারণ নজরুল যখন ধূমকেতু পত্রিকা সম্পাদনা করছিলেন, আপনি যেহেতু সাংবাদিকতার কথা বলছিলেন, তো সেক্ষেত্রে তখন দেখা যাচ্ছে যে দাদা ঠাকুর সেই ধূমকেতু পত্রিকার জন্য আশীর্বাণী পাঠাচ্ছেন। আবার নজরুলও তার চন্দ্রবিন্দু যে কাব্যগ্রন্থ, সেটা তিনি তাকে
উৎসর্গ করেছিলেন। সুতরাং অনেকটা ভক্তি শ্রদ্ধা না থাকলে তো এই পারস্পরিক এই দেওয়া নেওয়াগুলো হয় না। তাই দাদা ঠাকুর জঙ্গিপুরে অত্যন্ত বিখ্যাত মানুষ, এবং তিনি সেই সময় দাঁড়িয়ে বিদূষক এবং জঙ্গিপুর সংবাদ বলে পত্রিকা সেখান থেকে বের করতেন, এবং অনেকটা তার চরিত্র নজরুলের মতোই বিদ্রোহী আর কি। সেই সময় দাঁড়িয়ে ব্রিটিশদের বিরুদ্ধে তিনি ভীষণভাবে বেশ কিছু বিদ্রোহী ঘোষণা করেছিলেন তার স্বল্প পরিসরে, তার জীবনে তার মতো করে। তো মূলত সেটা খুঁজতেই গেছিলাম জঙ্গিপুরে। তো জঙ্গিপুরে যাওয়ার পর ওটার খুব কাছে, অন্তত 20-22 কিলোমিটারের মধ্যে হচ্ছে নিমতিতা রাজবাড়ি, এবং নিমতিতা রাজবাড়িতে নজরুল গেছেন। আর নজরুলের জীবনে আরেকটা যেটা আপনি বলতে পারেন একটা ট্রান্সফরমেশন, যে এই যে তার বিদ্রোহী সত্তা, এত বিদ্রোহী একজন মানুষকে আমরা তার প্রথম জীবনে পাই, কিন্তু তারপর তিনি ধীরে ধীরে ধীর শান্ত স্থির হয়ে গেলেন। এটা তো একটা মানে নির্দিষ্ট কারণ আছে। সেই কারণটা খুঁজতে গেলে তখন তার যে কারণগুলো আসে, তারপর তিনি যেটা করেছিলেন যে বরদাচরণ মজুমদার, যার কাছে তিনি যোগ সাধনা করতেন এবং তাকে তিনি গুরু হিসেবে গ্রহণ করেছিলেন, সেই বরদাচরণ মজুমদারের কাছে তার প্রথম ওই নিমতিতা রাজবাড়িতেই সাক্ষাৎ হয় একটি বিয়ে উপলক্ষে। তো সেই কারণে নিমতিতা রাজবাড়ি ডেফিনেটলি একটা নজরুল প্রেমীদের কাছে অন্যরকম একটা আবেগের জায়গা। একটা গান শুনি দিদি। আজকে আমরা তো একটুখানি অন্যরকমভাবে নজরুলকে আবিষ্কার করার চেষ্টা করছি। তো প্রথমে একটা লেটো গান গাই, কারণ একদম তার ছোটবেলার সৃষ্টি হচ্ছে লেটো গান। আর লেটো পালা আমরা অনেক পাই ঠিকই, কিন্তু গান খুব বেশি পাওয়া যায় না, সুরগুলো পাওয়া যায় না। আর এই গানের মধ্যে স্যার যেটা বলছিলেন যে শব্দের ব্যবহার খুব সুন্দরভাবে এত ছোট বয়সে ইংলিশ শব্দ উনি ব্যবহার করেছেন, সেটাও একটা ইন্টারেস্টিং। রঘুনা কৈলাসপুরে হায়ান ক্যালকাটা গোয়িং, রঘুনা কৈলাসপুরে হায়ান ক্যালকাটা গোয়িং, যত সব ইংলিশ ফ্যাশন আমরে কি লাইটনিং, যত সব ইংলিশ ফ্যাশন আমরে কি লাইটনিং, রঘুনা কৈলাসপুরে হায়ান ক্যালকাটা গোয়িং, রঘুনা কৈলাসপুরে হায়ান ক্যালকাটা গোয়িং। ইংলিশ ফ্যাশন সবে তার মোরে কি সুন্দর বাহার, ইংলিশ ফ্যাশন সবে তার মোরে কি সুন্দর বাহার, দেখলে বলো দেয় আর পাউন্ড আর গুড মর্নিং, রঘুনা কৈলাসপুরে হায়ান ক্যালকাটা গোয়িং, রঘুনা কৈলাসপুরে হায়ান ক্যালকাটা গোয়িং। বন্ধু আসিলে পরে হাসিয়া হ্যান্ডশেক করে, বন্ধু আসিলে পরে হাসিয়া হ্যান্ডশেক করে, বসায় তারে রেসপেক্ট করে বলি হাউ টু মিট, রঘুনা কৈলাসপুরে হায়ান ক্যালকাটা গোয়িং, রঘুনা কৈলাসপুরে হায়ান ক্যালকাটা গোয়িং। তারপরে বন্ধু মিলে ড্রিঙ্কিং হলে কৌতূহলে, তারপর বন্ধু মিলে ড্রিঙ্কিং হলে কৌতূহলে, কিছু সব জানতে হলে, কিছু সব জানতে হলে নজরুল ইসলাম ইস্তেরি, রঘুনা কৈলাসপুরে হায়ান ক্যালকাটা গোয়িং, রঘুনা কৈলাসপুরে হায়ান ক্যালকাটা গোয়িং, যত সব ইংলিশ ফ্যাশন আমরে কি লাইটিং, যত সব ইংলিশ ফ্যাশন আমরে কি লাইটিং, রঘুনা কৈলাসপুরে হায়ান ক্যালকাটা গোয়িং, রঘুনা কৈলাসপুরে হায়ান ক্যালকাটা গোয়িং। অসংখ্য ধন্যবাদ দিদি। প্রসঙ্গে অবশ্যই ফিরবে, একটা ছোট্ট বিরতি নিতে হবে। প্রসঙ্গ নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছে এখনই, সঙ্গে থাকুন।
জি দর্শক, আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ছুটি রাতের লাইফে। স্যার, বলছিলেন সাংবাদিকতার ওই বিষয়টা নিয়ে একটু আসতে চাই ওখানে। আপনি নিজেও সাংবাদিকতা পেশায় নিয়োজিত আছেন। একটু জানতে চাই, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাংবাদিক এই জীবনটা খুব বেশি আলোচনায় আসেনি আসলে। আমরা জানতাম উনি এটার সাথে যুক্ত ছিলেন, একটু যদি আলোকপাত করতেন এটার ওয়াইডনেস, এটার গভীরতা। ধন্যবাদ। আসলে উনি প্রথম বিশ্বযুদ্ধের পরে উনি তো সৈনিক ছিলেন, সৈনিক জীবন শেষ করে কলকাতা এলেন। তখন কি করবেন বন্ধুদের সঙ্গে আলোচনা করলেন, লেখালেখি তার মূল ইয়েটাই ছিল তার লেখালেখি। কিন্তু লেখালেখি সাংবাদিক একটা পেশা, মানে আসার পরে একটা কি কাজ করবেন, তারপরে তার সবার মিলে একটা ইয়া হলো যে সে আমরা পত্রিকা করবেন। তো তার প্রথম ইয়াটা ছিল এই ধূমকেতু। এই যে পত্রিকাটা করলেন এবং সেখানে শুরুতেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এটার ইয়া দিয়েছিলেন, শুভেচ্ছা বাণী, এবং সেটা প্রথম পাতায় ছাপা হয়েছিল। তো তার ইয়াটা ছিল ব্রিটিশ বিরোধী ইয়া, এই যে সাম্রাজ্যবাদী শাসনের বিরুদ্ধে তার যে ইয়া, এবং পত্রিকাটা শুরু থেকেই ওই ধরনের তার নিজের লেখালেখি এবং পত্রিকাটাও ঠিক ওইভাবেই তিনি করেছিলেন। এবং ওই পত্রিকাও ব্রিটিশ শাসকরা বাজেয়াপ্ত করেছিল এবং তার প্রকাশনা বন্ধ করে দিয়েছিল, অফিসে তালা লাগিয়ে দিয়েছিল, এরকম আর কি। তো ওই সময়ও মানে এই যে তার যে বিপ্লবী চেতনা, বা যেটা আমরা এই গত আন্দোলনেও দেখেছি, যে জুলাই আন্দোলনে, যে সেখানে ঘুরে ফিরে সেই নজরুলই আমাদের সামনে, হ্যাঁ, যে কোনো ইয়াতে দেয়ালে লেখনী হোক বা স্লোগানে হোক বা মানে তার বিদ্রোহী আবৃত্তি আমরা দেখলাম কোনো কোনো নেতা যে অনর্গল সেটাই আবৃত্তি করছে। এই যে বিপ্লবী চেতনাগুলি, তার ব্রিটিশ বিরোধী আন্দোলনে তার একটা বিশাল ভূমিকা ছিল, যে কারণে তাকে, উনি কবিতা লেখার কারণে, এটাও কিন্তু পৃথিবীতে একটা বিরল ঘটনা যে লেখালেখির কারণে তাকে জেলে যেতে হয়েছে। এবং আপনি যদি তার সেই জেল জীবন দেখেন, তার বা ওই সময়ে তার যে জবানবন্দি, সেটাও অসাধারণ একটা লেখা। মনে হয়েছে যে এটা কি মানে তার নিজের লেখা, এই মানে এইরকম একটা জবানবন্দি লেখা যায়, এটাও মানে একটা বিস্ময়কর। এবং আমরা যদি পড়ি তখন ওইটাও একটা আমাদেরকে আরও বেশি, এই একজন সম্পাদক হিসেবে যদি আমি চিন্তা করি যে তখন উনি সম্পাদক ছিলেন, কতটা সাহসী, কতটা মানে আপোষহীন, তো আমরা সেইটা করতে পারি না কেন? উনি যেই সমাজকে যেভাবে জাগিয়ে তুলছেন, মানুষকে যেভাবে জাগিয়ে তুলেছেন, এবং ব্রিটিশদের বিরুদ্ধে যে তখন এই যে একটা উচ্চকণ্ঠ, সেটা নজরুলের যতটা ছিল অন্যদের অত বেশি ছিল না। আমরা তখনকার ইয়াতে দেখছি, ঠিক একইভাবে এখনকার ইয়াতে দেখি অনেকটা কুণ্ঠিত, শাসকদেরকে আমরা অনেক বেশি ভয় পাই, কিন্তু নজরুল তো ভয় পেতেন না। উনি জেলের ভয় করতেন না, যে এটার কারণে জেলে যেতে হবে, আসলে তাই না? জি, যদি একটু আপনার কাছে জানতে চাই যে আমি যদি কথাটাকে এইভাবে বলি যে কাজী নজরুল ইসলাম সবসময় প্রাসঙ্গিক ছিলেন এবং সবসময় আধুনিক কবি, তাহলে কতটুকু যথার্থ বলা হবে আসলে? হ্যাঁ, একেবারেই তাই। তো যেটা বলছিলেন স্যার সেরকমই তো, যে সেই সময় দাঁড়িয়ে, এবং আমি একটু সংযোজন করি যে ধূমকেতু পত্রিকা এই কারণে আরেকটু বিশেষ, যে কথাগুলো যে উনি বলছেন যে শাসকদের ভয়ে বলতে না পারা, তো সেখানে দাঁড়িয়ে কিন্তু সেই সময় স্বাধীনতা শব্দটাকে নিয়েও আমাদের ভারতবর্ষের, অখণ্ড ভারতবর্ষের এক একজনের এক এক রকমের মনোভাব ছিল। কিন্তু এই ধূমকেতু পত্রিকায় নজরুল সর্বপ্রথম বললেন যে ভারতবর্ষে পূর্ণ স্বাধীনতা দরকার, এবং যেখানে এক পরমাণু অংশ আমাদের বিদেশির কোনো অধীনে থাকবে না, মানে স্বাধীনতা মানে পুরোপুরি স্বাধীনতা ঘোষণা করা আর কি। এবং এই যে জেল জীবনের কথা যেহেতু আসছে, 4টে জেলে তিনি ছিলেন। প্রথমে তিনি ছিলেন প্রেসিডেন্সি জেলে, যে রাজবন্দি জবানবন্দির কথা তিনি বলছেন, এবং তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছিল আবার কুমিল্লা থেকে। সুতরাং সত্যি সত্যি দুই বাংলা মিলেমিশে একাকার। গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো প্রেসিডেন্সি জেলে, যখন তার ওইভাবে সাজা ঘোষণা হয়নি, কিন্তু তিনি বন্দি অবস্থায় রয়েছেন, চলছে। তো তারপর তাকে নিয়ে আসা হয়েছিল আলিপুর সেন্ট্রাল জেলে, এবং সেখানে বেশ কিছুদিন থাকার পর নিয়ে যাওয়া হয় হুগলি জেলে, এবং তারপর উনি মুক্তি লাভ করেছিলেন ওই মুর্শিদাবাদ জেলারই বহরমপুর জেল থেকে। তো তার মধ্যে আমার খুব সুযোগ হয়েছে দুটো জেলে, মানে যেটা এখন জেল বলি না, আমরা বলি সংশোধনাগার। আর আলিপুর সেন্ট্রাল জেলটি এখন আর জেল নেই, ওটা ওয়েস্ট বেঙ্গল হিডকোর আন্ডারে আলিপুর জেল মিউজিয়াম হয়ে গেছে।
তো প্রথম যখন মিউজিয়ামটি তৈরি হলো সেখানে কোনো নজরুল কক্ষ ছিল না, জি। কিন্তু বেশ কিছু তথ্য আমাদের দিয়ে প্রমাণ করতে হয়েছে যে নজরুল সত্যিই আলিপুর সেন্ট্রাল জেলে একসময় ছিলেন, এবং তারপর এখন কিন্তু সেটা গভর্নমেন্টের সহযোগিতায় নজরুল কক্ষ তৈরি হয়েছে। এবং নজরুল কক্ষে যেহেতু তিনি একটা ওয়ার্ডে ছিলেন, আসলে এককভাবে ছিলেন না, অনেকটা বড় একটা স্পেস, সেখান থেকে খানিকটা অংশ কেটে নিয়ে নজরুলের মূর্তি দিয়ে চমৎকারভাবে সংরক্ষণ করা হয়েছে। এবং এই যে তরুণরা যাচ্ছে, আপনি বলছেন যে কিভাবে তরুণদের মধ্যে আপনি ছড়িয়ে দেবেন, কথাটা একটু অন্যরকম, কিন্তু তাও বলি এই যে নজরুলের মূর্তি ওখানে রয়েছে, তারা জানতে পাচ্ছেন যে হ্যাঁ নজরুল কখনো আলিপুর সেন্ট্রাল জেলে ছিলেন। নজরুলের সাথে হয়তো সেলফি তুলছে কিন্তু নজরুলকে ভালোবাসছে, আসল কথা ধারণ করতে পারার জন্য তো ভালোবাসাটা দরকার, সেইভাবে কিন্তু ধীরে ধীরে ছড়িয়ে দেওয়া যাচ্ছে। আর কিছুদিন আগে আমি হুগলি সংশোধনাগারে গেছিলাম, সেটি এখনো সেখানে বন্দিরা থাকেন এবং সেটাও খুব চমৎকার। ওখানে কিন্তু এককভাবে উনি একটি কক্ষে থাকতেন, পরপর 6টা কক্ষ, 5 নম্বর কক্ষে নজরুল থাকতেন এবং সেই কক্ষটিতে এখন আর কাউকে রাখা হয় না, তার আশেপাশে কক্ষে কিন্তু থাকেন যারা সাজাপ্রাপ্ত, এবং সেই কক্ষে নজরুলের মূর্তি ফলকে সমস্ত ইতিহাসটা লেখা। কারণ হুগলিতে তিনি অনশন করেছিলেন, 38 দিন সম্পূর্ণ অনশন, এবং 39 দিনের মাথায় লেবুর রস পান করে বিরজা সুন্দরী দেবীর হাতে তারপর তিনি অনশন ভঙ্গ করেন। ফলে এই যে ধরুন তিনি তো একেবারেই যখন দেখছেন একের পর এক তার কাব্যগ্রন্থ বই বাজেয়াপ্ত হচ্ছে, লেখার ধরনও পাল্টাতে পারতেন কারণ তার প্রতিভার তো অভাব ছিল না, কিন্তু এইভাবে যে তিনি যা ভাবছেন তাই লিখছেন, যেভাবে সমাজকে তিনি উজ্জীবিত করতে চাইছেন সেটাই লিখছেন, সেটার জন্য যে কত বড় একটা বিদ্রোহী সত্তা থাকা প্রয়োজন সেটা আমার মনে হয় যে এখনকার দিনে দাঁড়িয়ে আরো বেশি করে বোঝা যায় যে আমার চিন্তাটা আমারই, সেটা আমি কোনো পরিবর্তন করব না, তাতে করে যদি আমাকে 5 বার কেন 10 বার জেলে যেতে হয়। কারণ প্রায় 1 বছরের কিন্তু ওনার জেল জীবন, এবং বহরমপুর জেলটা এখন বহরমপুর মানসিক হাসপাতাল হয়ে গেছে, তো সেটা ওইভাবে পাওয়া যাচ্ছে না, কিন্তু এই 4টে জেলে তো একটা 1 বছরের কাছাকাছি উনি কাটিয়েছেন, এটা ভাবলে সত্যি অবাক হতে হয়। একটা গান শুনি দিদি। জি, আজকে একটু আমি চেষ্টা করছি, যেটা খুব বেশি গাওয়া হয় না এরকম গান, ওনার গানে তো অনেক বিদেশি সুর থেকেও উনি অনুপ্রাণিত হয়েছেন এবং কথা থেকেও, শব্দ থেকেও। আমি নহি বিদেশিনী। আচ্ছা। বিদেশিনী বিদেশিনী নহি বিদেশিনী, ওই চিলের যেন বীরের শালা ছিল মোর সঙ্গিনী, চিলের
একটু অন্যরকম প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে স্যার যেমন বলছিলেন যে ধূমকেতু পত্রিকার শুভেচ্ছা বাণীটি বিশ্বকবি রবীন্দ্রনাথের জি। লেখা, হ্যাঁ। আমার ভুলও হতে পারে, একটু আমাকে সংশোধন করে দেবেন যদি ভুল বলে থাকি, যে নিঃসন্দেহে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের উনি ক্ষণজন্মা ছিলেন, আসলে অল্প সময় উনি বেঁচে ছিলেন আমাদের মাঝে। তার লেখনীতে আসলে তার যখন যে সময় উনি যখন পিকে ছিলেন বা যখন ওনার উত্থানটা হয়, তখন রাবীন্দ্রিক একটা বলয় ছিল আসলে চারপাশে, কিন্তু তার বিশাল। কর্মজীবনে বা তার কর্মযজ্ঞে আসলে সেটার ছিটে ফোঁটা পড়েনি। এটার পিছনে এটা নেপথ্যে কি কারণ বলে আপনি মনে করেন আসলে? রবীন্দ্রনাথকে তিনি অসম্ভব শ্রদ্ধা করতেন, একেবারে ছোটবেলা থেকেই, মানে স্কুলের অনুষ্ঠানে রবীন্দ্রনাথের কবিতাই উনি আবৃত্তি করেছেন। এবং যখন ওই সৈনিক জীবন থেকে ফিরে এসেছেন কলকাতায়, মুজাফফর আহমেদ তার স্মৃতিকথায় বলছেন যে অনেক কিছু, মানে তার ব্যাগপত্রের মধ্যে অনেক কিছু যেমন পাওয়া যাচ্ছে, তার সঙ্গে রবীন্দ্রনাথের স্বরলিপির বইও পাওয়া যাচ্ছে। এবং এত বেশি সংখ্যক রবীন্দ্রসঙ্গীত তিনি মুখস্থ করতে পেরেছিলেন, না দেখে গাইতে পারতেন, তাকে রবীন্দ্রসঙ্গীতের হাফিজ বলা হতো। তো এরকম ঘটনা, এবং সেই সঙ্গে সঙ্গে নিঃসন্দেহে তিনি তাকে সেই গুরুদেবের আসনেই বসিয়েছিলেন। কিন্তু তার যে লেখার ধরন, বা আপনি যেটা বলছেন যে সেই রবীন্দ্র বলয় থেকে মুক্ত হয়ে আরেকটা ধারাকে সৃষ্টি করা, যেখানে একেবারেই তার সেই অর্থে হয়তো কোনো প্রভাব নেই। কিছু কিছু গান আমরা পাই যেখানে হয়তো রবীন্দ্রনাথের কোনো সুর থেকে তিনি অনুপ্রাণিত হয়েছেন, বা কোনো লেখার মধ্যে অনেক সময় রবীন্দ্রনাথের গানকে ব্যবহার করছেন চমৎকারভাবে, বা কবিতার লাইনকে উদ্ধৃত করছেন। কিন্তু ওই রকম ভাবে যে একেবারে রবীন্দ্রনাথের যে সৃষ্টি সেখান থেকে খুব ডাইরেক্ট ইন্সপায়ার্ড হচ্ছেন, বা শুনলেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ উনি একদম একই ধরনের গান, সেরকম তো সৃষ্টি করছেন একটা বাংলা সঙ্গীতকে, মানে যত রকম তার ধারা রয়েছে তাকে তিনি সমৃদ্ধ করেছেন, তার নিজের মতো করে করেছেন আর কি। তো সেক্ষেত্রে আপনি প্রশ্নটা সরি আরেকবার, যে কেন উনি হ্যাঁ, সেইভাবে জি। করেননি, তো এক্ষেত্রে আমি একটা উদাহরণ বলি। রবীন্দ্রনাথের যে ভাবনাটা ছিল, রবীন্দ্রনাথ যখন তার বসন্ত গীতিনাট্য উৎসর্গ করছেন, নজরুল কিন্তু আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী, পবিত্র গঙ্গোপাধ্যায়ের হাত দিয়ে সেটা তিনি পাঠিয়েছেন যে তুমি তাকে বলো আমি নিজে আসতে পারলাম না, কিন্তু তাকে আমি উৎসর্গ করলাম। সেটা শুনে নজরুল ভীষণভাবে আপ্লুত হয়ে পড়লেন, সঙ্গে সঙ্গে আজ সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি তিনি রচনা করলেন, এবং বলছেন যে আমার জেল জীবনের যত যন্ত্রণা কিছুটা হলেও উপশম হয়েছিল কবিগুরুর এই উৎসর্গে। তখন কিন্তু রবীন্দ্রনাথের যারা চারপাশের ভক্ত মানুষ, তারা বেশ তার প্রতি মানে একটু অভিমান, রাগ, অনেক কিছুই করেছিলেন। এবং রবীন্দ্রনাথ তখন তাদেরকে নিয়ে বসলেন এবং বললেন যে তোমরা যে আজকে ভীষণভাবে রেগে যাচ্ছ বা অভিমান করছো, কারণ ওটা ছিল প্রথম ব্রাহ্ম সমাজের বাইরে বা ঠাকুর বাড়ির বাইরে কাউকে তিনি উৎসর্গ করছেন। তো তখন সবাই বলছে না ওই রকম অসির ঝঞ্ঝনা ওই ধরনের কাব্য তার যিনি সৃষ্টি করছেন নজরুল, সেটা ওই সময়ের সঙ্গে সঙ্গে ওটাও মিলিয়ে যাবে, ওটার খুব একটা সেই চিরস্থায়ী ভাব থাকবে না। কিন্তু এখন তো আমরা বুঝতে পারি সেটা কত ভুল ছিলেন তারা, যে তার কতটা প্রভাব এখনো রয়েছে। তো রবীন্দ্রনাথ যেটা বলছেন যে যে সাহিত্য যুগকে প্রতিফলিত করে সেটা আসলে শুধু কাব্য নয়, সেটা মহাকাব্য। এবং আমি যদি হয়তো এই সময়ের মধ্যে দিয়ে এই অবস্থায় থাকতাম, কে বলতে পারে যে আমিও এই ধরনেরই কাব্য সৃষ্টি করতাম, এবং দুজনের প্রকাশটা নিশ্চয়ই দুরকম হতো বা ভিন্ন হতো। কিন্তু এটা অনেক বড় একটা কথা যে যে মানে কাব্য আপনার সমাজকে প্রতিফলিত করে, আসলে তো সমাজের সকলকে উজ্জীবিত করা, উৎসাহিত করা এবং সমাজ বদলের কোথাও গিয়ে পথ দেখানো আর কি। এই সমস্ত মানুষেরা তাই করেছেন। শুধুমাত্র তো প্রেমের গান কয়েকটা লেখা বা সেখান থেকে শুধুমাত্র বিনোদন নয়, সেখান থেকে একটা সমাজকে সবসময় সঠিক পথে নিয়ে যেতে আমি চেয়েছেন। একটু স্যারের কাছে যেতে চাই, ঠিক আমি একই এটাকে প্রশ্ন। একটু অ্যাড করি। হ্যাঁ। ওইখানে একটু জানতে চাচ্ছিলাম যে স্যার, যে নিঃসন্দেহে রবীন্দ্রনাথ প্রকাণ্ড, আসলে সেই সময় একজন কাব্য চর্চা করছেন, তার ইনফ্লুয়েন্স ছাড়া, তার প্রভাব ছাড়া এটা কিভাবে সম্ভব স্যার? আচ্ছা, এটা একটু ইয়ে করি। মানে উনি যখন করাচিতে ছিলেন তখন কিন্তু রবীন্দ্রনাথের স্বরলিপি মানে ইয়া করে মানে নিজে শিখে তারপরে কিন্তু উনি গীতাঞ্জলির সমস্ত মানে গান সে উনি মুখস্থ গাইতে পারতেন। এবং মুজাফফর আহমেদ কে বললেন যে আমি তার সঙ্গে কবিগুরুর সঙ্গে গুরুদেবের সঙ্গে দেখা করতে চাই। তখন বলছে যে সত্যি? বলে যে হ্যাঁ আমি খুবই ইচ্ছা। তখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কাছে নিয়ে গেলেন, কারণ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের খুব ভালো সম্পর্ক ছিল। উনি বললে আর কি দেখা করতে পারবেন, তার কাছে গেছে যে তুমি কেন দেখা করবে, মানে তোমার কি ইয়া? বলে যে আমি তার খুব ভক্ত। তারপর ভক্ত তাইলে সেটার ইয়াটা কি? তখন বলছে আমি গীতাঞ্জলি সব গান পারি। বলো কি? তারপরে উনি কিছু গান শোনাইলেন, তখন ওনার বিশ্বাস হলো যে না, সে হয়তো পারে। কিন্তু তারপরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রাজি হলেন, এবং উনি যে ট্রেনে যাইতে হয় ইয়া থেকে গুরুদেবের বাড়িতে, উনি সমস্ত গান তাকে শোনাইলেন। এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নিজেই অবাক হলেন যে এটা কি করে সম্ভব, এত গান মুখস্থ রাখা। তারপরে তো তার কাছে নিয়ে গেলেন,
এবং গুরুদেবকে বললেন যে আপনার গীতাঞ্জলির সমস্ত গান তার মুখস্থ। উনি রবীন্দ্রনাথ নিজেই বললেন যে আমারই তো মনে নাই, তুমি এটা কি করে সম্ভব। এই যে তার প্রতি একটা এতটাই ভালোবাসা, এতটাই শ্রদ্ধা, এই যে ইয়া হলো। এবং হয়তো খুব আমার মনে হয় যে খুব ডাইরেক্ট হয়তো উনি সেইভাবে গ্রহণ করে লেখেননি, কিন্তু লেখার মধ্যে কখনো কখনো এসেছে, রবীন্দ্রনাথ ভীষণভাবেই হয়তো এসেছেন, তাকে উৎসাহিত এবং করেছেন। বিদ্রোহী লেখার পরে আবার কিন্তু গুরুদেবের কাছে গেলেন, এবং বিজলি পত্রিকায় প্রথম ছাপা হয়, উনি কয়েকটা কপি নিয়ে আবার তার কাছে গেলেন এবং তার বাড়িতে গিয়ে বললেন যে গুরুদেব আপনাকে আমি খুন করেছি, আপনাকে আমি খুন করেছি। তো উনি উপর থেকে বলতেছিলেন এই সারের মতো মন চেঁচাচ্ছ কেন, উপরে উঠে আসো। তারপরে উনি অনর্গল তার সেই বিদ্রোহী নিজেই পড়তেছিলেন। তো গুরুদেব তাকে জড়িয়ে ধরলেন, বুকে জড়িয়ে ধরলেন, ধরে বললেন যে সত্যি তুই আমাকে খুন করেছিস। এই যে ভালোবাসা এবং এবং রবীন্দ্রনাথের ওই 1400 সাল কবিতা পড়েও অবশ্যই নজরুল দিদি আপনাকে একটু কাটতে হচ্ছে, একটা বিরতি নিতে হবে, বিরতি থেকে অবশ্যই প্রসঙ্গ হচ্ছে। দর্শক নিচে একটা ছোট্ট বিরতি হচ্ছে, সঙ্গে থাকুন। জি দর্শক, আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ছুটি রাতে লাইভে। স্যার একটু জানতে চাই যে কবির নাটক বা মঞ্চে বিষয় যেসব সম্পৃক্ততা আছে সেটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না আসলে, এটার পিছনে এটা নেপথ্যে আসলে কারণটা কি? আসলে মানে আমাদের এই প্রজন্ম, আমরা মানে আজকেও একটা ইয়া দেখে আসলাম, আসলে এই প্রচারের একটা ঘাটতি আছে। যে এখন যারা মঞ্চে কাজ করেন, আমরা আলোচনা করছিলাম যে তারা তাদের যে আগে যেমন এই নাট্য গোষ্ঠীগুলির প্রচার সম্পাদক থাকতো এবং তারা অফিসে, পত্রিকা অফিসে গিয়ে গিয়ে প্রেস রিলিজ দিত এবং কি নাটক হচ্ছে না হচ্ছে সেই জিনিসগুলি। এখন কিন্তু আমরা আজকে যে নাটক হলো এটা কিন্তু কোথাও আমরা দেখিনি, আমরা ওই শুনে শুনে সেখানে গিয়েছি। তো এই প্রচারটা কিন্তু নাই। আরেকটা আপনি আপনার যে আন্তর্জাতিক পরিমণ্ডলে যে নজরুল নেই, বা আমরা যদি দেখি যে তার এক বিদ্রোহীর কারণেই তার নোবেল পাওয়া উচিত ছিল, তো সেই জায়গাটায় এই বিদ্রোহী যদি অনুবাদ হতো তাহলে হয়তো এটা দৃষ্টিতে পড়তো মানুষের, বা যারা এই বিচারক বা ওই লেভেলে আছে। আমরা সেই জায়গাটা তো নিতে পারিনি, এটা একটা ব্যর্থতা। এবং তখন তো একটা নেগেটিভ প্রচারণা নজরুলকে নিয়ে, কারণ ঈর্ষার কারণ ছিলেন, যেন প্রতিভাকে যখন ছুতে না পারে কেউ, তখন কিন্তু তাকে ঈর্ষার আগুনে পোড়ানো হয়। নজরুল সেভাবেই তাকে সেই আগুনে পুড়েছেন, ঈর্ষার আগুনে পুড়েছেন। শনিবারের চিঠি তখন সজনীকান্ত, হ্যাঁ সজনীকান্ত দাশের ব্যাপকভাবে প্যারোডি করা হচ্ছে, বিদ্রোহী, তারপরে ইত্যাদি নানান রকম বলা হচ্ছে। এই যে ইয়া করা এবং এটাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নেওয়ার, তখনকার যদি অন্য কেউ, নজরুল তো নিজে এটা নেবেন না, অন্যেরা নেবে, সেই জায়গাটা কিন্তু বিশাল একটা ঘাটতি ছিল। এখন অবশ্য নজরুল ইনস্টিটিউট তার রচনা বলি মানে 2টা খণ্ডে অলরেডি অনুবাদ করেছে, ইংরেজি অনুবাদ, সেটা নতুন, সেইটারও কিন্তু প্রচারটা নাই। আমরা একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, আমি নিজেও গিয়েছিলাম, আমি এবং তাদের কিছু উদ্যোগ আছে যে এখন মেম্বারশিপ দেওয়া নজরুল ইনস্টিটিউটের, সেই কাজগুলি তারা করতে শুরু করেছে, এটা পজিটিভ সাইন। কিন্তু এটার যে প্রচারটা করা, যে এটা যে ইংরেজিতে অনুবাদ হয়েছে, 2টি খণ্ডে বেরিয়েছে, সেই প্রচারটাও কিন্তু আমরা ওইভাবে দেখিনি। দিদি আপনার কাছে যে একই প্রশ্নের পুনরাবৃত্তি করতে চাই যে আসলে কেন তাকে নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ ওই অর্থে হয় না? আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটু বলি, আমরা কলকাতায় 2022 সালে একটি দুদিনের নজরুল কবিতা উৎসব করেছিলাম 14টা ভাষায়। জি, হ্যাঁ, তো সেখানে কিন্তু আমাদের অল ওভার ইন্ডিয়া বিভিন্ন স্কলাররা বিভিন্ন ভাষায় যারা অনুবাদের হয়তো সামগ্রিকভাবে নজরুলকে করছে না, কিন্তু কিছু কিছু হলেও তার কিছু গুরুত্বপূর্ণ গান কবিতা যারা ট্রান্সলেট করেছেন এবং সেই ভাষায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, তাদেরকে নিয়ে একটা সম্মেলন আমরা করেছিলাম। 14টা ভাষা নজরুলের ক্ষেত্রে একটু বেশি রকমেরই ভালো আর কি আমরা বলতে পারি। তো সবসময় তো নেগেটিভ বলতে ভালো লাগে না, কিছু হচ্ছে এটাও একটু জানাতে ভালো লাগে। তো সেরকম হয়েছিল। আর ওই যে স্যার যেটা বললেন যে উদ্যোগ, নজরুল তো তার নিজের মতো করে সৃষ্টি করে গেছেন এবং সেটা সত্যিই সেইভাবে সংরক্ষিত হয়নি। এখনো আমরা বলতে পারছি না যে তিনি আসলেই কতগুলো গান লিখেছেন। প্রত্যেক দিন নিত্য নতুন ধরুন রেকর্ড পাওয়া যাচ্ছে। আর ওই যেটা আপনি বলছিলেন যে নতুন কিছু কবিতা পাওয়া যাচ্ছে কিনা, আজকে আমরা যে নাটকটি দেখতে গেছিলাম, চমৎকার একটি নাটক, একেবারে বেদে বেদিনীর জীবন নিয়ে এবং নজরুলের যে
চলচ্চিত্রের সঙ্গে একটা সম্পৃক্ততা ছিল সাপুড়ে, যেটা হিন্দিও হয়েছিল সাপেরা। তখনকার দিনে পরিচালক ছিলেন বিখ্যাত পরিচালক দেবকী কুমার বসু। সেই দেবকী কুমার বসুর সঙ্গে নজরুলের একটা অসাধারণ সম্পৃক্ততা ছিল, এবং দেবকী কুমার বসু নির্বাক যুগ এবং সবাক যুগ দুটো যুগকেই ভীষণভাবে চলচ্চিত্রের ক্ষেত্রে মিলিয়ে দিয়েছিলেন, দু যুগেই তিনি কাজ করেছেন। এবং এই দেবকী কুমার বসুর জন্মশতবর্ষে একটি পত্রিকা বেরোয়, সেই পত্রিকাতে কিন্তু নজরুল চমৎকার একটি কবিতা দেবকী কুমার বসুকে নিয়ে লিখেছেন, তাকে শ্রদ্ধা জানিয়ে। কিন্তু এই কবিতাটা আপনি খুব একটা বেশি আমার মনে হয় না নজরুল রচনার বলি বা ইত্যাদি কোথাও পাবেন। আমার একটু খুব শখের মধ্যে বা প্রয়োজনে আমি নজরুল সংক্রান্ত বিভিন্ন কিছু সংগ্রহ করতে ভালোবাসি, এবং সেক্ষেত্রে ওই পত্রিকাটি হঠাৎ আমার কাছে আসে এবং সেখানে এই কবিতাটি আমি পাই, যে দেবকী কুমার বসুকে শ্রদ্ধা জানিয়ে নজরুল লিখে। দুজনেই বর্ধমানের মানুষ ছিলেন। 1898-তে দেবকী কুমার বসু জন্মগ্রহণ করেন, 1899-তে নজরুল। খুব সমসাময়িক কিন্তু, এবং তার বেশ কিছু চলচ্চিত্রে নজরুল ছিলেন যুক্ত। তো এইভাবে ধরুন কাজগুলো তো অনেক কবিতা, অনেক গান হয়তো এখনো আছে যেগুলো আমরা এখনো আবিষ্কার করতে পারিনি বা খুঁজে দুজনের পাইনি। কাছে একটা প্রশ্ন করতে চাই। যেমনটি স্যার বলছিলেন যে ছোট থেকে অনেকগুলো বৈষম্যের শিকার উনি হয়েছেন বিভিন্নভাবে তার জীবনে বিভিন্ন পর্যায়ে। এমন কোনো ভ্রান্ত ধারণা নজরুলের উপর আছে কিনা সাধারণের মাঝে, যেটা আপনারা ভাঙতে চান, যেটা ব্যাপারে কথা বলতে চান, যদি একটু জানতে চাই দুজনের কাছে একই প্রশ্ন। না, ভ্রান্ত ধারণা, নজরুল মানে সবসময় একটা বৈষম্যের শিকার। আপনি তার জন্ম থেকেই যদি দেখেন, তার পুরো জীবনটাই হলো একটা বিপরীত স্রোতের দিকে তার এগিয়ে চলা। দুখুমিয়া আমরা ছোটবেলায় পড়েছি, এবং দুখুমিয়া পড়তে গিয়ে আরো পড়তে ইচ্ছা করেছে যে নজরুলকে চর্চা করা। এবং আপনি পুরা জীবনটাই আপনি দরিদ্র মানে যে গ্রাস করেছিল তাকে একদম। কিন্তু উনি কি লিখেছেন? দারিদ্র কবিতা লিখেছেন, হে দরিদ্র মানে তুমি মনে করেছো মহান। তো এই যে ইয়া করা, যে মানে তার স্ট্রাগলের মধ্য দিয়েও উনি সেটাকে জয় করেছেন, তার যন্ত্রণাটাকে উনি জয় করেছেন। তো সেই জায়গাটায় আমি মনে করি যে ইন্সপায়ার্ড হওয়ার অনেক কিছু আছে নজরুল। আমি যেভাবে ইন্সপায়ার্ড, তেমনি মানে আপনি এখনকার প্রজন্ম নজরুল আপনি দেখেন চর্চিত হচ্ছে, কিন্তু অনেক কবি মানে হয়তো আমরা ওইভাবে দেখি না চর্চা হতে, কিন্তু নজরুল কিন্তু এখনো প্রাসঙ্গিক এবং সবসময় ছিলেন, সর্বকালে সর্বযুগে প্রাসঙ্গিক ছিলেন। যেমনটি আমরা কবিগুরুকে আমরা পাই নানাভাবে আমাদের জীবন আচারে সমস্ত কিছুতে, তেমনিভাবে নজরুল মানে আমাদের একটা জীবন ব্যবস্থার মধ্যে দিয়ে প্রাত্যহিক জীবনে সেলিব্রেট করা উচিত। যদি একটু জানতে চাই, সেটা হচ্ছে যে নতুন প্রজন্মের একটি খুব সুন্দর একটি প্রসঙ্গ স্যার তুললেন, একটু বলি জানতে চাই, সেটা হচ্ছে যে নজরুল সঙ্গীত চর্চার ক্ষেত্রে নতুনদের মাঝখানে অবশ্যই অনেকে বলতে শোনা যায় যে নজরুল সঙ্গীত অনেক অনেক জটিল, অনেক কাঠিন্যতা নিয়ে আসলে এত গান করা সম্ভব না। এই জায়গাটার কোনো মিসকনসেপশন আপনি ভাঙতে চান কিনা? আর একটু জানতে চাই যে অনেক নতুন প্রজন্ম আপনার সান্নিধ্যে আসতে চায়, তাদের যে চর্চাটা এখন আসলে এটাতে স্বকীয়তা হারিয়ে যাচ্ছে কিনা কোনোভাবে? আপনি যে বলছিলেন যে কোনো ভ্রান্ত ধারণা আছে সেটাকে ভাঙতে চান কিনা, আমি সেটা বলতে চাই না, কিন্তু বলতে চাই সামগ্রিক নজরুল চর্চায় আমাদের কিছু ঘাটতি আছে। যেমন নজরুলকে আপনি শুধু চর্চা করবেন উনি কবি হিসেবে, তাকে তার গান আপনি গাইবেন, কিন্তু নজরুলের খুব চরিত্রের বেশ কিছু বৈশিষ্ট্য ছিল যেগুলো আপনি মানে সাধারণ মানুষের সামনে যদি আনতে পারেন, আমার মনে হয় যে সেটা সবাই জানতে আগ্রহী। আমি সেরকম কিছু কাজ চেষ্টা করেছি, কতটা পেরেছি না জানি না, কিন্তু ধরুন মোহামেডান স্পোর্টিং ক্লাব এক সময় তারা লিগ চ্যাম্পিয়ন হয় এবং তাদেরকে নিয়ে নজরুল কিন্তু কবিতা লিখে ফেললেন, সেটা ক্লাবের কর্মকর্তারা জানতেন না। কলকাতায় মোহামেডান স্পোর্টিং ক্লাবে যখন আমি কর্মকর্তাদের বললাম, ওনারা বললেন আমাদেরকে নিয়ে কবিতা লিখেছেন, মানে সেরকম। তো সেখানে এখন ক্লাব হাউসে যদি আপনি যান, কবিতাটা খুব সুন্দরভাবে নজরুলের ছবি দিয়ে সংরক্ষিত। তো এই যে তার একটা খেলাধুলোর প্রতি ভালোবাসা, মানে যেখানে আমরা বলতে পারি যে ক্রীড়া প্রেমী নজরুল, শুধুমাত্র ক্রিকেট ফুটবল নয়, মাঠে তো খেলা দেখতে যেতেনই, তার সঙ্গে ধরুন নিজে দাবা তাস ইত্যাদি নানান খেলায় কিন্তু তিনি নিজেকে নিয়োজিত রাখতেন। তার সঙ্গে আপনি যদি, আমরা খুব রিসেন্টলি একটা কলকাতায় প্রোগ্রাম করলাম জাতীয় বিজ্ঞান দিবসে আমাদের বঙ্গীয় বিজ্ঞান পরিষদে নজরুলের বিজ্ঞান চেতনা নিয়ে, মানে নজরুল কতটা বিজ্ঞান মনস্ক ছিলেন। আপনি যদি বলেন এখনো প্রাসঙ্গিক কিনা, তো এখন আমরা কথা বলি গ্লোবাল ওয়ার্মিং নিয়ে, বিশ্ব উষ্ণায়ন নিয়ে। কতদিন আগে তিনি তার প্রবন্ধে বলছেন যে ক্রমশ আবহাওয়া পরিবর্তন আমরা হচ্ছে এবং কত বরফ গলে যাচ্ছে, কিভাবে আমাদের টেম্পারেচার বাড়ছে ইত্যাদি ইত্যাদি। এবং মক্তব সাহিত্য যখন রচনা করছেন একেবারে ছোটদের জন্য, সেখানেও পানি শিরোনামে
এই লেখা থেকে শুরু করে একাধিক রচনার মধ্যে তাকে কিন্তু আমরা একজন বিজ্ঞান মনস্ক মানুষ হিসেবেই পাই। হ্যাঁ, এবং সংকল্প খুব বিখ্যাত, ধরুন একটা কবিতা, সেখানে তিনি কি বলছেন যে আপন হাতের মুঠোয় পুরে আমরা বিশ্বকে দেখতে চাই। তো এখন তো তাই হচ্ছে। হ্যাঁ, আমরা সারাদিন মোবাইলেই নিজেদেরকে মোবাইলেই ডুবিয়ে থাকি। রেখেছি। তো এরকম মানে আসলে এই ধরনের মানুষেরা তো ভবিষ্যৎটা দেখতে না, আমি পেতেন। যেটা জানতে চাচ্ছিলাম, একটা আমার প্রশ্নের ছোট্ট করে জানতে চাইবো যে নতুনদের মাঝখানে আধুনিক সঙ্গীতের একটা চর্চা তো দেখা যায় আসলে, সেখানে যখন তারা নজরুল সঙ্গীত করছে তখন সেখানে মানে আমি যেটা জানতে চাই যে নজরুলের যে একটা মেজাজ আছে, একটা গানের যেটা চলন আছে, সেটা কোনোভাবে ক্ষুণ্ণ হচ্ছে কিনা? আসলে নজরুলের মেজাজ, নজরুলের চলন এবং এটাকে ধরতে গেলে আপনার নজরুলকে একটু পড়াশোনাও করা প্রয়োজন। শুধুমাত্র গান, আমি ওই একটা গান শুনবো, একটা গান শিখবো, সেটা হয় গুরুমুখী বিদ্যে হতে পারে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে এখন তো গান শেখার নানান মাধ্যম, সেটা হতে পারে। কিন্তু আসলে তো প্রত্যেকটি গানের প্রেক্ষাপট আছে, কেন লিখলেন, কোন সময় লিখলেন, কি চিন্তা করে লিখলেন, এটা জানতে গেলে একটু নজরুলকে নিয়ে পড়াশোনা করতে হবে। আমার মনে হয় পড়াশোনাটার একটু অভাব, মানে প্রতিদিন আমি কিছু পড়বো এবং জানবো, এটা একটুখানি অভ্যেসের মধ্যে আনতে হবে, না হলে হয়তো সেই চর্চাটা হবে অসংখ্য না। ধন্যবাদ স্যার মূল্যবান সময়ের জন্য, এবং দিদি আপনাকেও। যেতে যেতে একটি গান শুনতে চাই, আমাদের সকলের প্রিয় গানটি, যেটা আমি গুনগুন করছিলাম, আমি ছোট্ট করে বিদায় দিয়ে দিচ্ছি। আচ্ছা, দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা রাখছি আয়োজন ভালো লেগেছে। দেখা হবে সামনের সপ্তাহে নতুন কোনো আয়োজন নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।